যারা বেশি কাশি বা শ্বাসকষ্টে ভুগছেন তাদের জন্য ইনহেলার ভালো না খারাপ? একবার ইনহেলার নিলে কি বারবার করে ইনহেলার নিতে হবে? ইনহেলার চালু হলে কত মাস বা কত দিন এই ইনহেলার নিতে হবে? আসুন এই সমস্ত তথ্য জানবো আজকে আমাদের এই ভিডিওর মাধ্যমে। নমস্কার বন্ধুরা, আজকে আমরা বলবো যে যাদের ক্ষেত্রে বেশি পরিমাণে কাশি বা শ্বাসকষ্ট হচ্ছে তাদের ক্ষেত্রে ইনহেলার নেওয়াটা কতটা জরুরি, নাকি না ইনহেলার নেওয়াটা খুব খারাপ। আপনাদেরকে প্রথমেই জানিয়ে রাখি যে যাদের ক্ষেত্রে এই শ্বাসকষ্ট হচ্ছে, বেশি পরিমাণে কাশি হচ্ছে, তাদের বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু সমস্যাটা ফুসফুসের। যদিও ফুসফুস ছাড়াও অন্যান্য কারণে শ্বাসকষ্ট হতে পারে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই কারণটা ফুসফুসের বিভিন্ন রকমের রোগ। আপনাদেরকে জানিয়ে রাখি এই যে ফুসফুস, তার মধ্যে রয়েছে কিন্তু শ্বাসনালী, আমাদের যে শ্বাসনালীটা রয়েছে যেখান দিয়ে কিনা আমাদের শ্বাসের আদান প্রদানটা ঘটছে। আমরা তিনটে টিউবসের মাধ্যমে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে এক্স্যাক্ট কি সমস্যা হচ্ছে ফুসফুসে। এই টিউবসগুলো আপনারা একটু দেখুন। এই টিউবসগুলোর মাধ্যমে আমি শ্বাসনালীকে বোঝানোর চেষ্টা করছি। এই যে টিউবসটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে, ধরুন এটা আমাদের নর্মাল শ্বাসনালী। এখানে দেখুন শ্বাসনালী কতটা খোলা রয়েছে। আর যাদের ক্ষেত্রে অল্প শ্বাসকষ্ট হচ্ছে তাদের ক্ষেত্রে দেখুন এইটা হচ্ছে শ্বাসনালী। এই শ্বাসনালীটা দেখুন একটু লাল হয়ে গেছে, শ্বাসনালীর ভেতরের অংশটা সরু হয়ে গেছে। তো যাদের ক্ষেত্রে এই শ্বাসকষ্টের সমস্যাগুলো হয় তাদের ক্ষেত্রে প্রদাহ লেগে যায়, শ্বাসনালীর মধ্যে ইনফ্লামেশন লেগে যায়, এবং তার ফলেই কিন্তু শ্বাসনালী সরু হয়ে যায়, শ্বাসনালী লাল হয়ে যায়, এবং তখনই এই নিঃশ্বাসের একটু সমস্যা হয়, শ্বাস প্রশ্বাসে সমস্যা হয়, শ্বাসকষ্ট হয়। এবার আমরা দেখাবো যাদের ক্ষেত্রে বেশি বাড়াবাড়ি তাদের ক্ষেত্রে কি হচ্ছে। এই দেখুন বন্ধুরা, যাদের ক্ষেত্রে মাত্রাতিরিক্ত প্রবলেম, বেশি পরিমাণে সমস্যা, খুবই বাড়াবাড়ি পরিস্থিতি, তাদের ক্ষেত্রে দেখুন শ্বাসনালীটা আরো সরু হয়ে গেছে, শ্বাসনালীর মধ্যে দেখুন কফ জমেছে, এবং শ্বাসনালীর বাইরেও বিভিন্ন রকমের গঠনগত পরিবর্তন হয়ে গেছে। তো যাদের ক্ষেত্রে এটা হচ্ছে নর্মাল, যাদের ক্ষেত্রে অল্প সমস্যা তাদের এটা শ্বাসনালী, আর যাদের ক্ষেত্রে খুব মারাত্মক ধরনের সমস্যা হয়ে যাচ্ছে, খুব বাড়াবাড়ি পরিস্থিতি, হসপিটালে ভর্তি করতে হচ্ছে, তাদের ক্ষেত্রে দেখুন শ্বাসনালীর বিভিন্ন রকমের পরিবর্তন হয়ে যাচ্ছে। তো আমি আপনাদেরকে যেটা বলবো যে এই ঘটনাগুলো যে ঘটছে, শ্বাসনালীর বিভিন্ন রকমের পরিবর্তন হচ্ছে, তার জন্য কিন্তু অনেকগুলো কারণ রেসপন্সিবল। কি কি কারণ? একটা হচ্ছে জেনেটিক। যাদের ক্ষেত্রে দেখবেন বাড়িতে বাবা মা বা আত্মীয় পরিজনদের শ্বাসকষ্টের রোগ রয়েছে, কাশির রোগ রয়েছে, তাদের ক্ষেত্রে, বাচ্চাদের ক্ষেত্রে, বা মানে যারা পরবর্তী প্রজন্ম আছে তাদের ক্ষেত্রে কিন্তু এরকম শ্বাসকষ্টের সমস্যা, কাশির সমস্যা হতে পারে। এটা কিন্তু অনেক ক্ষেত্রেই ঘটতে পারে। নেক্সট আমি যেটা বলবো, অ্যালার্জি। বিভিন্ন রকমের অ্যালার্জি যাদের ক্ষেত্রে হয় তাদের ক্ষেত্রেও কিন্তু এরকম কাশি, শ্বাসকষ্টের রোগ লেগে যেতে পারে। অনেক সময় দেখা যায় যে এয়ার পলিউশন, বাইরে কি রকমের এয়ার পলিউশন সেই অনুযায়ী, বা ইনডোর এয়ার পলিউশন, সেটাও কিন্তু একটা রেসপন্সিবল ফ্যাক্টর। আপনি কোথায় কাজ করছেন, সেখানে কি কি এক্সপোজার হচ্ছে, যেমন ধরুন বিভিন্ন রকমের ডাস্ট এক্সপোজার হচ্ছে কিনা, সেটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হিসেবে উঠে আসতে পারে। যারা বিড়ি সিগারেট খায় তাদের ক্ষেত্রেও কিন্তু দেখা গেছে যে আমাদের এয়ারওয়ে গুলো আছে তাতে কিন্তু ইনফ্লামেশন লেগে থাকছে, এবং তাদের ক্ষেত্রে বাড়াবাড়ি হচ্ছে। আমরা আপনাদেরকে কিছু ট্রিগার ফ্যাক্টর বলি, যেমন ধরুন হয়টা কি অনেক সময় দেখা যায় ভেতরে ভেতরে আপনার শ্বাসকষ্টের একটা সমস্যা আছে, কিন্তু সেটা হঠাৎ করেই প্রকাশ পাচ্ছে না। কিছু কিছু ট্রিগার বা কোনো কোনো ফ্যাক্টর হঠাৎ করে যখন আপনি এক্সপোজ হবেন সেগুলোতে, তখন হঠাৎ বাড়াবাড়ি হয়। যেমন ধরুন কোনো কোনো মানুষের ক্ষেত্রে দেখবেন হঠাৎ করে ঠান্ডা ওয়েদারে, মানে যখন দেখবেন পরিবেশ হঠাৎ ঠান্ডা হয়ে গেছে, তাদের ক্ষেত্রে বাড়াবাড়ি রকমের শ্বাসকষ্ট শুরু হলো, কাশি শুরু হয়ে গেল। আবার অনেকে দেখা গেল যে বাড়িতে কোনো পেট আছে, যেমন ধরুন কুকুর, বিড়াল, তাদের কাছে গেল আবার শ্বাসকষ্ট লেগে গেল। তো কিছু মানুষদের এরকম হয়। বাড়িতে ধরুন ককরোচ, আরশোলা, সেখান থেকেও সমস্যা হতে পারে। কারো কারো ক্ষেত্রে দেখা গেছে যে এক্সারসাইজ, অর্থাৎ বেশি পরিমাণে ব্যায়াম করলেও কিন্তু শ্বাসকষ্ট শুরু হয়ে যেতে পারে। কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখেছি যে ইমোশনাল ফ্যাক্টর, অনেক ক্ষেত্রে দেখা যায় যে হঠাৎ করে আপনি রেগে গেলেন, বা আপনি দেখা গেল যে কোনো কারণে মানসিকভাবে ভেঙে পড়েছেন, তাহলেও কিন্তু শ্বাসকষ্টের সমস্যা অ্যাগ্রাভেট করতে পারে। তো আমরা বিভিন্ন রকমের ট্রিগার ফ্যাক্টর সম্বন্ধে আপনাদেরকে কিন্তু এই ভিডিওর মাধ্যমে বলার চেষ্টা করলাম। এই বিভিন্ন রকমের কারণ, সেই কারণগুলোর জন্য আলটিমেটলি যেটা হচ্ছে,
এয়ারওয়েগুলোর মধ্যে একটা ইনফ্লামেশন বা প্রদাহ লেগে যাচ্ছে, এবং তার ফলেই কিন্তু শ্বাসনালীগুলো সরু হয়ে যাচ্ছে, যেটা কিনা আমি এই টিউবসগুলোর মধ্যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। এটা নর্মাল শ্বাসনালী, এটা অল্প যাদের সমস্যা হচ্ছে, আর এটা যেটা মাত্রাতিরিক্ত বাড়াবাড়ি হচ্ছে। এখন এই ইনফ্লামেশন বা প্রদাহ লেগে গেলে কি কি হয়? একটা শ্বাসনালীটা সরু হয়ে যায়, কফ জমে যায়, এবং সেখানে দেখা গেল যে শ্বাসনালীর ভেতরটা ফুলে যাচ্ছে, শ্বাস প্রশ্বাসের অসুবিধা হচ্ছে, এবং বাইরে আপনার যে লক্ষণগুলো প্রকাশ পাবে, দেখবেন আপনি কাশি হচ্ছে, আপনার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, সাই সাই করে বুকের মধ্যে আওয়াজ হচ্ছে, এবং বাড়াবাড়ি পরিস্থিতিতে আপনাকে হসপিটালে পর্যন্ত ভর্তি করতে হবে। এখন আপনাদেরকে একটা জিনিস জানিয়ে রাখি, যেটা আমি এই টিউবসগুলোর মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম, সেটা হচ্ছে দেখুন, যখন আপনার শ্বাসনালীতে সমস্যা হচ্ছে, শ্বাসনালী শুরু হয়ে যাচ্ছে, তখন কিন্তু এই শ্বাসনালীটাকে যদি আপনি বড় করতে চান, তাহলে আপনাকে এই শ্বাসনালীর যে ভেতরের অংশটা সেটাকে বড় করতে হবে। এখন এই যে বড়, যদি আপনি সেটাকে করতে চান, ইন্টারনাল ডায়ামিটারটা আপনি বড় করতে চান, সেক্ষেত্রে কি কি ওষুধ উপলব্ধ আছে? একটা তো হচ্ছে আপনি ওরাল ওষুধ খেলেন, একটা হচ্ছে কিছু ইনজেকশন দেওয়া যেতে পারে, আরেকটা হচ্ছে ইনহেলার বা নেবুলাইজেশন দেওয়া যেতে পারে। আপনারা যদি খেয়াল করে থাকেন, তাহলে যদি আপনারা ইনহেলার নেন বা নেবুলাইজেশন নেন, তাহলে ওষুধটা কিছুক্ষণের মধ্যেই আপনার এই শ্বাসনালীর মধ্যে কিন্তু পৌঁছে যাবে, কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাবে, এবং 5 থেকে 15 মিনিটের মধ্যেই আপনি এই শ্বাসনালীটা বড় হয়ে যাওয়ার কারণে আপনি নিজেরা রিলিফ ফিল করবেন। ওর জন্য দেখবেন যারা এই শ্বাসকষ্টে ভোগেন, তারা যখনই ইনহেলারটা নেন বা নেবুলাইজেশনটা নেন, দেখবেন 5 থেকে 15 মিনিটের মধ্যেই তারা বুঝতে পারেন যে তাদের শ্বাসকষ্টটা কমে গেছে। এখন যদি আপনি ওরাল ওষুধ খেতেন, তাহলে কি হতো? ওরাল যদি আপনি ওষুধ খেতেন, তাহলে আমাদের যে খাদ্যনালী, সেখান থেকে ওষুধটা শোষণ হতো, সেটা রক্তে যেত, এবং রক্তে যাওয়ার পর বিভিন্ন অর্গ্যানে ছড়িয়ে পড়তো। মানে ধরুন ব্রেনে যেত, লিভারে যেত, কিডনিতে যেত, এবং দেখা গেল হৃৎপিণ্ডে যেত। তো বিভিন্ন রকমের জায়গাতে, মানে রক্ত যেখানে যেখানে যাচ্ছে, সেখানে সেখানে এটা পৌঁছে গেলে কি হবে, যেখানে ওষুধটার কোনো দরকার নেই সেখানে গিয়ে পার্শ্ব প্রতিক্রিয়া করবে। ধরুন কিডনিতে যাওয়ার দরকার নেই, সেখানে গিয়ে পার্শ্ব প্রতিক্রিয়া করলো। হৃৎপিণ্ডে গিয়ে, সেখানে তো যাওয়ার দরকার নেই, কারণ আপনার তো হৃৎপিণ্ডের সমস্যা নয়, আপনার তো শ্বাসের সমস্যা। তো দেখা গেল সেইখানে গিয়ে ওষুধটার পার্শ্ব প্রতিক্রিয়া তৈরি করলো। তো আমি ওর জন্য বলবো, যদি আপনি এই শ্বাসকষ্টের জন্য ওরাল ওষুধ বেশি খান, সেক্ষেত্রে অন্যান্য অর্গানে কিন্তু পার্শ্ব প্রতিক্রিয়া হবে। আর যদি আপনি নেবুলাইজেশন বা ইনহেলারটা নেন, তাহলে ওষুধটা সরাসরি যে জায়গাতে আপনার সমস্যা, ঠিক সেই জায়গাতে গিয়ে পৌঁছবে। 5 থেকে 15 মিনিটের মধ্যে আপনার উপকার হবে, এবং এক্ষেত্রে পার্শ্ব প্রতিক্রিয়ার সম্ভাবনা অনেক গুণ কমে যাচ্ছে। কাজেই একটা জিনিস পরিষ্কার হয়ে গেল, যারা ইনহেলার নিচ্ছেন তাদের ক্ষেত্রে পার্শ্ব প্রতিক্রিয়ার সম্ভাবনা অনেকটাই কম। এখন প্রশ্ন হচ্ছে, অনেকেই জিজ্ঞেস করেন যে একবার ইনহেলার নিলে কি বারবার করে ইনহেলার নিতে হবে? অর্থাৎ এই যে যন্ত্রটা দিয়ে যদি আপনি পাম্প গ্যাসটা নেন, তাহলে কি আপনার একবার নিলে বারবার করে এটা নিতে হবে? আমি আপনাদেরকে যেটা বলবো, যদি আপনার সমস্যাটা সত্যি থেকে থাকে, তাহলে তো আপনার এই সমস্যাটা বারবার করে ঘুরে ফিরে আসতে পারে। যে ট্রিগার ফ্যাক্টরগুলো আমরা বললাম, ওই ট্রিগারগুলো, মানে হঠাৎ করে দেখা গেল যে আপনি ভালো ছিলেন, হঠাৎ করে ঠান্ডা হাওয়ার মধ্যে গেলেন, হঠাৎ আপনার শ্বাসকষ্ট শুরু হয়ে গেল, তখন তো আবারও আপনাকে ইনহেলার নিতে হবে ওই সমস্যাটাকে, যাতে আপনার শ্বাসকষ্টটা কমে, আপনার কাশিটা কমে, তার জন্য। এখন আপনার ভিতরে রোগ যদি থাকে, সেটাকে লুকিয়ে লাভ তো কিছু নেই, আপনাকে তখন কিন্তু ইনহেলার নিতে হবে। কিন্তু একবার নিলেই যে বারবার করে নিতে হবে এরকম কিন্তু কোনো কারণ নেই। যদি আপনার ভেতরে ওই হাঁপানির রোগের লক্ষণটা থাকে, সেটা আপনার দেখা গেল যে বংশে আছে, তাই আপনার হয়েছে, তাহলে আপনার বারবার করে নিতে হতে পারে। কিন্তু এমন কোনো মানে নেই যে, যেমন ধরুন এমন কোনো ব্যক্তি যার অন্যান্য কোনো সমস্যা নেই, এই ইনহেলারটা তাকে হয়তো 7-10 দিনের জন্য দেওয়া হয়েছিল, ক্ষেত্রে পরবর্তীকালে নিতে হবে সেরকম কোনো মানে নেই। কাজেই একবার ইনহেলার নিলেই যে বারবার নিতে হয় সেরকম কিন্তু নয়। মানে অনেকে এটা মিস ইন্টারপ্রিটেশন করেন। আসলে কি হয়, যাদের ধরুন হাঁপানির রোগ রয়েছে, তাদের ক্ষেত্রে যেহেতু মাঝে মধ্যেই এই জাতীয় ইনহেলার বা নেবুলাইজেশন নিতে হয়, তাই আপাত দৃষ্টিতে মানুষজন মনে করেন যে একবার নিলেই মনে হয় বারবার নিতে হচ্ছে। আরও একটা জিনিস আপনাদেরকে বলি, ভাইরাস ইনফেকশন। অনেক ক্ষেত্রে বিভিন্ন রকমের রেসপিরেটরি যে বিভিন্ন রকমের যে ভাইরাসগুলো আছে, সেই ভাইরাস ইনফেকশন লাগলেও না শ্বাসনালী শুরু হয়ে যেতে পারে, শ্বাসনালীর মধ্যে প্রদাহ লেগে যায়, এবং তার ফলেও কিন্তু বারবার করে আপনাকে এই জাতীয় ইনহেলার নিতে হতে পারে। সেক্ষেত্রে কিন্তু কারণটা হচ্ছে ভাইরাস, অন্য কিছু নয়। এবার আমরা আপনাদেরকে বলবো যে ইনহেলার যদি নেয়,
তো সেক্ষেত্রে কি ইনহেলারটা বছরের পর বয়স বা মাসের পর মাস নিতে হবে? দেখুন বন্ধুরা, আমি আপনাদেরকে যেটা বলবো, এখানে যে আমি শ্বাসনালীর কথাটা দেখিয়েছিলাম, যাদের ক্ষেত্রে এই সমস্যাটা রয়েছে অর্থাৎ মাত্রাতিরিক্ত বাড়াবাড়ি রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু কয়েক মাস থেকে কয়েক বছর পর্যন্ত এই জাতীয় ইনহেলার নিতে হতে পারে। আমরা আপনাদেরকে জানিয়ে রাখি যে এই জাতীয় ইনহেলার অনেক দিন বা অনেক বছর পর্যন্ত নিলেও খুবই কম পার্শ্ব প্রতিক্রিয়া হয়। আর আপনি ভাবুন, যদি কয়েক মাস আপনি টানা ওষুধ খেয়ে যান বা কয়েক বছর টানা ওষুধ খেয়ে যান, তাহলে অনেক 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 গুণ আপনার কিন্তু পার্শ্ব প্রতিক্রিয়া হবে এবং আপনি খুবই বাড়াবাড়ি পরিস্থিতিতে পড়ে যাবেন এবং আপনার বিভিন্ন অর্গ্যান আস্তে আস্তে করে নষ্ট হতে থাকবে। তো যারা ভাবছিলেন যে কত দিন গ্যাস নিতে হবে, তাদেরকে আমরা বলি, যাদের ক্ষেত্রে খুবই কম সমস্যা, অনেক ক্ষেত্রে আমরা দেখেছি 2 সপ্তাহ থেকে 1 মাসের মধ্যেই পরিস্থিতির অনেকটা উন্নতি হয়ে যাচ্ছে। যাদের ক্ষেত্রে অল্প সমস্যা থেকে মাঝামাঝি সমস্যা, তাদের ক্ষেত্রে এরকম কয়েক মাস পর্যন্ত গ্যাস দিতে হতে পারে। আর যদি যাদের ক্ষেত্রে দেখা যায় খুব বাড়াবাড়ি পরিস্থিতি, তাদের ক্ষেত্রে কয়েক মাস থেকে কয়েক বছর পর্যন্ত গ্যাস নিতে হতে পারে। অনেক সময় যাদের অল্প সমস্যা, তাদের আমরা এই গ্যাস বন্ধই করে দিই, বন্ধ করে দিয়ে বলি যখন যখন সমস্যা হচ্ছে তখন তখন নেবেন। তো আপনারা যাদের এই বিভিন্ন রকমের সমস্যা রয়েছে, তারা স্থানীয় চিকিৎসকের কাছে গিয়ে এই ওষুধটা ঠিক এক্সাক্ট কখন নিতে হবে সেটা বিস্তারিত আপনারা জানতে পারবেন। অনেকে জিজ্ঞেস করেছেন যে হাঁপানি রোগ সেটা কি বংশগত? দেখুন, আমরা প্রথমেই যেটা আপনাদেরকে বললাম যে হাঁপানি রোগের একটা কারণ কিন্তু যাদের বাড়িতেও এই সমস্যাটা আছে। তো সেক্ষেত্রে যাদের বাবা মার মধ্যে এই সমস্যাটা রয়েছে, হাঁপানি রোগের টেন্ডেন্সি রয়েছে বা ফ্যামিলিতে রয়েছে, বা যাদের ক্ষেত্রে অ্যালার্জির প্রবণতা রয়েছে বাড়িতে, তাদের ক্ষেত্রেও কিন্তু এই জাতীয় সমস্যা আসতে পারে। আমি শুধু একটা জিনিসই আপনাদেরকে বলবো যে আপনারা সঠিক যদি চিকিৎসাটা করান, সেক্ষেত্রে আপনার এই সমস্যাটা কন্ট্রোলে থাকবে, আপনার বাড়াবাড়ি হবে না এবং এইটা থেকে পরবর্তীকালে যে বিশাল বাড়াবাড়ি হয়ে যাওয়ার যে প্রবণতা, সেটাও কিন্তু কমবে। কাজেই যে চিকিৎসক, যদি কোনো চিকিৎসক আপনাদেরকে ইনহেলার দিয়ে থাকেন, তাহলে সেটা কিন্তু আপনারা অবশ্যই নেবেন। আমাদের এই ভিডিও আজকে কেমন লাগলো অবশ্যই আমাদেরকে লিখে জানান, আমাদের কমেন্ট সেকশনে লিখবেন। আর যদি এরকম শ্বাসকষ্ট, হাঁপানি এই জাতীয় নিয়ে আপনাদের প্রশ্ন থাকে, তাহলে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে লিখুন। আমরা আপনাদের যথেষ্ট ভাবে সাহায্য করার জন্য চেষ্টা করব, আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য চেষ্টা করব। নমস্কার বন্ধুরা।